মেজর ওয়াসিফ অভ্র চৌধুরীর হবু বউ কিনা অভ্রকে বিয়ের আসরে ফেলে রেখে ভরা মজলিসের সামনে দিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেল। আর মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী কিছুই করতে পারল না, অক্ষমের মতো স্টেজেই বসে রইল। হ্যাঁ, ঠিক তাই হলো। বিয়েবাড়িতে তখন নেমে এসেছে পিনপতন নীরবতা। কাজীর মুখ থেকে কথা আটকে গেছে, বরযাত্রী কনেযাত্রী এলাকার গণ্যমান্য সবার চোখ বিস্ফোরিত। মেহরিনের সাথে অভ্রর 2 বছর রিলেশন। যে মেয়ে প্রতিদিন ফোনে বলতো অভ্র আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই মেয়ে আজ অন্য একজনের হাত ধরে স্টেজ থেকে নেমে গেল। আর মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, 6 ফুটের জিম করা শরীর, যার সামনে বড় বড় অপরাধীও মাথা নিচু করে, সে আজ পাথরের মতো বসে আছে, না উঠলো, না ডাকলো, না আটকালো। ইতিমধ্যে নানাজনে নানা কথা বলা শুরু করেছে। দেখছো, মেজর সাহেবকে অপমান করে মেয়ে পালালো। চৌধুরী বাড়ির মানসম্মান মাটিতে মিশে গেল। 2 বছরের প্রেম ছিল না, সব মিথ্যা ছিল তাহলে। অভ্র কিছু শুনছে না, শুনলেও জবাব দিচ্ছে না। সে শুধু মাথা নিচু করে স্টেজেই বসে আছে, চোয়াল শক্ত, কপালের শিরা ফুলে উঠেছে, চোখ দুটো লাল, মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে। মেহরিন, তুমি কিভাবে পারলে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে? তুমি তো বলেছিলে অভ্র আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই কথাগুলো এখন কাটার মতো বিচ্ছে বুকের ভিতর। অপমান, রাগ, কষ্ট সব মিলে ভিতরটা পুড়ে যাচ্ছে মেজর অভ্রর। অভ্রর বাবা ইশতিয়াক চৌধুরী স্টেজের দিকে এগিয়ে এলেন। অভ্রকে উদ্দেশ্য করে বললেন, অভ্র উঠে এসো, এই বিয়ে আর হবে না। না বাবা, মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী যেহেতু একবার বর বেশে এই বাড়িতে চলে এসেছে, সেহেতু একা ফিরে যাবে না, বউ নিয়ে তারপর ফিরবে। অভ্র জেদ করছো কেন? অভ্র বাবার কথায় কান দিল না। মেহেরিনের বাবা মারুফ চৌধুরীর দিকে দৃষ্টি স্থির করলো। আমার হতে গিয়েও না হওয়া শ্বশুরমশাই, আপনার এক মেয়ে পালিয়েছে তো কি হয়েছে, আর এক মেয়েকে নিয়ে আসুন, আমি তাকেই বিয়ে করব। মারুফ একবার অপরাধী গলায় বললেন, বাবা আমার তো শুধু এক মেয়ে। তাহলে আর এক মেয়ে ডাউনলোড দিন, প্রয়োজনে আমি অপেক্ষা করব, তারপর আমি এই বাড়ির মেয়েকেই বিয়ে করব। মারুফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তা দেখে অভ্র আবার বলল, কি হলো শ্বশুরমশাই, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমার শাশুড়িকে নিয়ে রুমে যান, আর তাড়াতাড়ি ডাউনলোড দেওয়ার কাজটা শুরু করুন। ইশতিয়াক এইবার গর্জে উঠলেন, অভ্র এইসব কি বলছো তুমি? বাবা আপনি যা শুনেছেন তাই। ইশতিয়াকের উপর থেকে দৃষ্টি সরিয়ে মারুফের উপর দৃষ্টি স্থির করলো অভ্র। শ্বশুরমশাই, আমি বুঝতে পারছি যে এই বয়সে মেয়ে ডাউনলোড দেওয়ার ফিলিংস আসে না, তবে বাসরঘর সাজিয়ে লাল পানি খাইয়ে দিলে ঠিকই মেয়ে ডাউনলোড দেওয়ার ফিলিংস চলে আসবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। অভ্রর মুখে এমন কথা শুনে মারুফের ছোট ভাই মোর্শেদ চৌধুরী গর্জে উঠল, এই ছেলে মুখ সামলে কথা বলো। আমি তো মুখ সামলেই কথা বলতে চাইছি, বাট পারছি না। অভ্রর কথা শেষ হতে না হতেই ইশতিয়াক বলে ওঠে, অভ্র অনেক হয়েছে, চলো এবার। বউ না নিয়ে তো আমি যাব না। এই মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী যেহেতু একবার বলেছে, সেহেতু বউ না নিয়ে এক পাও নড়বে না। মারুফ এইবার ছোট ভাই মোর্শেদের দিকে সাহায্যের দৃষ্টিতে তাকায়। বড় ভাইয়ের তাকানোর মানে বুঝতে পেরে মাথা নেড়ে ভাইকে আশ্বাস দেয় মোর্শেদ চৌধুরী। ঠিক আছে অভ্র, তুমি যেহেতু এত করে এই বাড়ির মেয়েকেই নিজের বউ করতে চাইছো, সেহেতু তাই হবে। মোর্শেদ চৌধুরীর একমাত্র মেয়ের সাথেই তোমার বিয়ে হবে। কথাটা বাতাসে মিলিয়ে যেতেই পুরো আসর নেমে এলো স্তব্ধতা। ইশতিয়াক চৌধুরী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। মারুফ চৌধুরী মাথা নিচু করে রইলেন, আর অভ্র তার ঠোঁটের কোণে খেলে গেল এক বাঁকা হাসি, যেন সে ঠিক এটাই চেয়েছিল। মোর্শেদ চৌধুরী আর দাঁড়ালেন না, পা বাড়ালেন মেয়ের ঘরের দিকে। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বড় ভাইয়ের মান বাঁচাতে গিয়ে আজ নিজের কলিজার টুকরোটাকে বলির পাঠা বানাতে হচ্ছে। মেয়ের রুমের সামনে গিয়ে আস্তে দরজা নক করলেন মোর্শেদ। ভিতর থেকে নীলের কণ্ঠ ভেসে এলো, আসো আব্বু। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলেন। ইনি আর নীল চৌধুরী বিছানায় এক কোণে বসেছিল, চোখে জল, মুখে নীরব প্রশ্ন। মোর্শেদ এগিয়ে এসে মেয়ের পাশে বসলেন, ধীরে জিজ্ঞেস করলেন, আম্মু তুই আমাকে কতটুকু ভালোবাসিস? হঠাৎ এমন প্রশ্নে নীল অবাক হয়ে গেল। বাবার চোখের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণা দেখে বুকটা কেঁপে উঠল। তবুও শান্ত কণ্ঠে বলল, এই কেমন প্রশ্ন আব্বু, তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি? আমার দুনিয়া তো তুমি আর আম্মু। মোর্শেদ চৌধুরী একটু দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজ আব্বু তোকে কিছু কথা বলবে, মন দিয়ে শুনবি? নীল বাবার দিকে তাকালো। মোর্শেদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আব্বু যদি তোকে না জানিয়ে তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলি, তাহলে কি তুই আব্বুর সিদ্ধান্তের উপর বা মুখের উপর কথা বলবি? নীল এবার বেশ অবাক হলো, তবে তা মোর্শেদকে বুঝতে দিল না। মাথা নিচু করে বলল, না আব্বু, আমার আব্বুর উপর আমার বিশ্বাস আছে। আমার আব্বু যে সিদ্ধান্ত নেবে তা আমার ভালোর জন্যই নেবে। মেয়ের কথা শুনে মোর্শেদের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল, কিন্তু সেই হাসির পিছনে লুকিয়ে ছিল এক সমুদ্র যন্ত্রণা। আজ তোর বিয়ে ঠিক হয়েছে মেজর ওয়াসিফ অভ্র চৌধুরীর সাথে। নীল বেশ অবাক হলো। অভ্র মানে মেহেরিনাপুর বয়ফ্রেন্ড অভ্র, যে কিনা মেহেরিনাপুর হাজব্যান্ড, আর আমার দুলাভাই হওয়ার কথা ছিল সে অভ্র চৌধুরী? হ্যাঁ মা, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বড় ভাইয়ের মান বাঁচাতে আমাকে এটা করতেই হবে। নীল চুপ করে গেল।
তার মাথার ভিতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যে মানুষটাকে সে এতদিন দুলাভাই বলে ডেকেছে, আর সেই মানুষটাই তার স্বামী হতে চলেছে। মোর্শেদ মেয়ের হাত শক্ত করে ধরে বললেন, না করিস না মা, আমি ওদের কথা দিয়ে ফেলেছি। মোর্শেদ চৌধুরী কথা দিলে কথা ফেরায় না। মোর্শেদ কথাটা বলে শেষ করতে না করতেই দরজা ঠেলে ঘরে ঢুকলেন নীলের মা আয়েশা। চোখে জল, গলায় কান্না। না, আপনি এটা করতে পারেন না। আমি আমার মেয়েকে এভাবে বিয়ে দিতে দেব না। মেয়েটা এখনো ছোট, সবেমাত্র 17 বছরে পা দিল। বিয়ে, সংসার সম্পর্কে এখনো ভালো করে কিচ্ছু জানে না। মোর্শেদ উঠে দাঁড়ালেন। স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বললেন, আয়েশা, আমি জানি এটা অন্যায়, কিন্তু আজ যদি আমি পিছিয়ে যাই তাহলে আমার বড় ভাই রাস্তায় মুখ দেখাতে পারবে না। চৌধুরী বাড়ির ইজ্জত শেষ হয়ে যাবে। আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইজ্জতের জন্য মেয়ের জীবনটা নষ্ট করে দেবেন? জীবন নষ্ট হবে না, অভ্র খুব ভালো একটা ছেলে। ওর সাথে বিয়ে হলে আমাদের মেয়ে সুখেই থাকবে। লাগবে না সুখ, আমার বিয়েকে ওই ছেলের সাথে আমি বিয়ে দিতে দিব না। আমি ওনাদেরকে কথা দিয়ে ফেলেছি, মোর্শেদ চৌধুরী যদি কাউকে কথা দেয় তাহলে সেই কথা আর ফেরায় না। শেষমেশ আয়েশা আর কিছু বলতে পারলেন না। মেয়েকে বুকে জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। নীলও মায়ের কাঁধে মুখ গুজে চুপচাপ কাঁদল। রাত বাড়তেই পুরো বাড়ি আবার আলোয় ভরে উঠল, কিন্তু সেই আলোয় এবার কোনো আনন্দ নেই, আছে কেবল ব্যর্থতা আর নীরব কান্না। নীলকে পরানো হলো গাঢ় মেরুন রঙের লেহেঙ্গা, ভারী কাচের ওড়না, হালকা মেকআপ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, গলায় ভারী নেকলেস, হাতে চুড়ি, মাথায় ফুল। মা আয়েশা মেয়ের ঘুমটা টেনে দিয়ে বললেন, সুখী হ মা, আল্লাহ যেন তোর কপাল ভালো কিছু লেখেন। বাবা মোর্শেদ দূর থেকে দেখলেন, কিছু বললেন না, শুধু চোখের কোণ মুছলেন আড়ালে। স্টেজে নিয়ে যাওয়া হলো নীলকে। পাশে বসে আছে মেজর ওয়াসিব অভ্র চৌধুরী। মুখে কোনো ভাব নেই, চোখে সেই চিরচেনা কাঠিন্য, যেন এই বিয়েটা তার কাছে একটা মিশন। কাজী আবার খাতা খুলল, সব কিছু লিখে নিলেন, বিয়ে পড়ানো শুরু করলেন। খুতবা পড়া শেষ হলে কাজী প্রথমে অভ্রকে কবুল বলতে বলেন। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। ইনা আনিল চৌধুরী, তুমি কি ওয়াসিব অভ্র চৌধুরীকে নিজের ইচ্ছে স্বামী হিসাবে কবুল করলে? যদি করো তাহলে বলো কবুল। নীল একবার বাবার দিকে তাকালো। বাবা শুধু মাথা নাড়ালেন। নীল মিনিট দুয়েক সময় নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কবুল কবুল কবুল। 3 কবুলের মাধ্যমে একটা বাঁধন তৈরি হলো, না ভালোবাসার না পছন্দের, কেবল দায়িত্ব, অপমান আর নিয়তির বাঁধন। রাত তখন ঠিক 11টা। শহরের কোলাহল একটু থেমে এসেছে, শুধু রাস্তায় হলুদ বাতিগুলো নীরবে জ্বলছে। মেহরিন মাহিনের হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেই হাতে একটা স্পর্শই সব ভয়, সব সংশয় গলে জল হয়ে গেল। আজ আর কেউ আলাদা নেই, আজ থেকে তারা এক। কলমের একটা টানে সাক্ষীর সামনে কবুল বলার সাথে দুজনের নামের পাশে জুড়ে গেল একই বন্ধন। কাজী অফিস থেকে বেরিয়ে মাহিন মেহরিনের দিকে তাকিয়ে শুধু বলল, মেহরিন, এবার তুমি আমার। মেহরিন হাসলো, আর তুমি আমার। মেহরিনকে নিয়ে সিএনজিতে উঠে বসলো মাহিন। সিএনজি ছুটে চলল মাহিনদের বাড়ির দিকে। রাতের নিস্তব্ধতা, মাঝে মাঝে দূরের কুকুরের ডাক, সবকিছু যেন তাদের গল্পের পটভূমি হয়ে উঠল। তাদের চারপাশে তখন শুধু একে অপরের নিঃশ্বাসের শব্দ। বাসার সামনে এসে মাহিন মেহরিনের হাতটা ছেড়ে দিয়ে কলিং বেলটা চাপ দিল। কয়েক সেকেন্ড পর দরজাটা খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়েছিলেন মাহিনের মা। মুখে প্রশান্তির হাসি, চোখে অজানা তৃপ্তি। মেহেরিনকে দেখেই 2 হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন তিনি। কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বললেন, আয় মা, ঘরে আয়, আজ থেকে এই ঘরও তোর। মেহেরিন লজ্জায় মাথা নিচু করে ফেলল। মাহিন পাশে দাঁড়িয়ে শুধু হাসছিল। মাহিনের রুমে প্রবেশ করতে অবাকের দ্বিগুণ পর্যায়ে যায় মেহেরিন। পুরো ঘরটা ভরে আছে গাঁদা আর গোলাপের পাপড়িতে। খাটের চারপাশে মৃদু আলোর ঝিকিমিকি, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ। অবাক হয়ে মেহেরিন ফিসফিস করে বলল, এইসব কখন করলে? মাহিন আস্তে করে পিছন থেকে এসে দাঁড়ালো। মেহেরিনকে পিছন থেকে জড়িয়ে ধরে গলায় একরাশ মায়া মিশিয়ে বলল, আমি আগেই মাকে সব বলেছিলাম, আম্মু আজকে আমার মেহেরিন আসবে, ঘরটা ওর মতোই সুন্দর করে সাজিয়ে দিও। তাই মা নিজে হাতে আমাদের জন্য বাসর ঘর সাজিয়েছে। মেহরিন কিছু বলতে পারল না, শুধু চোখ দুটো চিকচিক করে উঠল। মাহিন মেহরিনকে নিজের দিকে ঘোরালো। আলতো করে মেহরিনের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, জানো মেহরিন, আমি সারা জীবন শুধু একটা জিনিস চেয়েছি, তুমি আমার পাশে থাকো। আজ থেকে আর কোনো রাত একা কাটবে না, তুমি থাকবে, আমি থাকবো, আর থাকবে আমাদের গল্প। মেহরিনের বুকের ভিতরটা কেমন করে উঠল। লজ্জা, ভালোবাসা আর অজানা এক সুখ মিলেমিশে একাকার হয়ে গেল। তারপর পৃথিবীর সব শব্দ থেমে গেল। রইল শুধু দুটো মানুষ, দুটো হৃদয়, আর তাদের নীরব ভালোবাসার ভাষা। সেই মুহূর্তে মাহিন আর মেহেরিন হারিয়ে গেল একে অপরের মধ্যে। যেখানে সময় থেমে যায়, শুধু ভালোবাসা বেঁচে থাকে। রাত 1টা। গায়ে চাদর পেঁচিয়ে জড়সড় হয়ে বেডের এক কোনায় বসে আছে 17 বছর বয়সী নীল। হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের কাজল লেপ্টে গেছে। অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ ফুলে গেছে। ঠোঁটের এক পাশ থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। সাদা রঙের চাদরের বিভিন্ন স্থানে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেলে ওয়াশরুম থেকে বের হয়ে এলো অভ্র। মেজর ওয়াসিব অভ্র চৌধুরী। পরনে তার সাদা টাওয়েল, 6 ফুটের জিম করা বডি, চওড়া কাঁধ, টান টান পেটে স্পষ্ট 6 প্যাকের খাঁজ।
বডির প্রতিটা পেশিতে বিন্দু বিন্দু পানির কোনা চিকচিক করছে। বেডের এক কোনায় গায়ে চাদর পেঁচিয়ে জড়সড় হয়ে বসে থাকা মেয়েটার দিকে এক পলক তাকালো। তারপর ধীর পায়ে এগিয়ে গেল কাবাট থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল। ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেটটা হাতে নিল। একটা সিগারেট ঠোঁটের কোণে চেপে ধরে পা বাড়ালো বারান্দার দিকে। বারান্দায় থাকা ইজি চেয়ারে গা এলিয়ে দিল অভ্র। লাইটের জ্বালালো। প্রথম টান দিতেই ধোয়া কুণ্ডলি পাকিয়ে উড়ে গেল রাতের অন্ধকারে। কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়তেই অনুশোচনা হলো মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। অনুশোচনা শব্দটা বুকের ভিতর কাটার মতো বিঁধল। রাগের মাথায় মেয়েটার সাথে জোর করে উচিত হয়নি তার। রাগের মাথায় পিচ্চি একটা মেয়ের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে ফেললো। এখন অনুশোচনা হচ্ছে অভ্রর। সিগারেটের বাকি অংশটা ছুঁড়ে মারল ফ্লোরে। পা দিয়ে পিষে উঠে দাঁড়ালো। রুমে ফিরে এলো। অভ্রর উপস্থিতি টের পেয়ে চাদরটা আরো ভালো করে গায়ে পেঁচিয়ে নিল সেই 17 বছর বয়সী কিশোরী নীল। ভয়ে নিজেকে আরো গুটিয়ে নিল। অভ্র ধীর পায়ে বেটের দিকে এগিয়ে এসে কিশোরীর সামনে বসলো। এই মেয়ে, আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? স্বামীকে দেখে কি কেউ ভয় পায়? কিশোরী কিছুই বলল না, শুধু মাথা নিচু করে চোখের জল বিসর্জন দিতে থাকলো। এই মেয়ে, কান্না করছো কেন? কান্না থামাও বলছি। তুমি যদি কান্না না থামাও তাহলে কিন্তু আমি আবারও শুরু করব। কিশোরী এইবার কাঁপা কাঁপা গলায় বলল, না, আর কিছু করবেন না প্লিজ। করবো না, তবে একটা শর্তে। কি শর্ত? আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দিতে হবে। আচ্ছা, তোমার নাম কি? নীল? শুধুই নীল? ইনা নীল চৌধুরী। বয়স কত? 17। আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? আমার আব্বু বলেছেন তাই। ও আচ্ছা আচ্ছা। জি, তো এইভাবেই সারা রাত বসে থাকবা নাকি ফ্রেশ হবা? ফ্রেশ হব। তাহলে যাও, ফ্রেশ হয়ে এসো। বিছানার চাদরটা ভালোভাবে গায়ে পেঁচিয়ে বেড থেকে নেমে দাঁড়ালো নীল। শরীরের ক্ষত আর আঁচড়ের দাগ, প্রতিটা নড়াচড়ায় কষ্ট হচ্ছে। ব্যথায় মুখ কুঁচকে ফেলল নীল। অভ্র এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর কিছু না বলে নীলকে কোলে তুলে নিল। কি করছেন? ছাড়ুন, নামান আমাকে। নীল ছটপট করলো, কিন্তু অভ্রর বাহুবন্ধন থেকে ছাড়া পেল না। একদম কথা বলবে না বলে দিলাম। ওই মুখ দিয়ে যদি আর একটাও শব্দ বের করো তাহলে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আবার রিপিট হবে। নীল ভয়ে চুপসে গেল। অভ্র নীলকে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। নীলকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল অভ্র। নিচে ফ্রেশ হতে পারবে নাকি আমি সাহায্য করব? আমি পারবো, সাহায্য লাগবে না। অভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নীল দরজাটা চাপিয়ে দিল। ঝর্ণা ছাড়তেই ঠান্ডা পানি পড়ল নীলের শরীরে। সঙ্গে ক্ষতগুলো জ্বলে উঠল। ব্যথায় কেঁপে উঠল নীল। চোখ বেয়ে আবার পানি গড়ালো। কোনো রকমে ফ্রেশ হয়ে গায়ে চাদর পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো নীল। অভ্র রুমে থাকা সোফায় বসে ফোন স্ক্রল করছে। নীল কাঁপা কাঁপা গলায় বলল, এই যে শুনছেন? নীলের কণ্ঠ শুনে অভ্র মাথা তুলে নীলের দিকে তাকালো। বলছিলাম যে আমি কি পরবো? আসার সময় তো এক্সট্রা কোনো ড্রেস আনা নেই, তাই আপনাকে বললাম আজকের জন্য যদি একটা ড্রেস ম্যানেজ করে দিতেন। কাবাটে তোমার আপুর জন্য নেওয়া কিছু ড্রেস আছে, আজকের জন্য ওইখান থেকে একটা বের করে পরে নাও, কালকে শপিংয়ে নিয়ে যাব। নীল কাবাটের দিকে এগিয়ে যায়। কাবাট খুলতেই দেখে কাবাটের বাঁ পাশে কিছু ড্রেস সুন্দর করে সাজিয়ে রাখা আছে। নীল সেখান থেকে একটা হালকা গোলাপি রঙের 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট 5-এর পর ড্রেস পরে বের হয়ে আসে। মিররের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঝেড়ে নিতে থাকে। পিছন থেকে পলকহীন দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে থাকে অভ্র। গোলাপি 3 পিস, ঘাড়ে বিন্দু বিন্দু পানির কণা, হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো থেকে টুপ টুপ করে পানি পড়ছে। দেখতে অসম্ভব রকম সুন্দর লাগছে নীলকে। অভ্র আর নিজেকে আটকাতে পারল না। বসা থেকে উঠে দাঁড়ালো। এক পা করে এগিয়ে গেল নীলের দিকে। পিছন থেকে নীলকে জড়িয়ে ধরে নীলের ঘাড়ে মুখ বসিয়ে দিল। নীল কেঁপে উঠল। সারা শরীর অজানা এক শিহরণ অনুভব হলো। অভ্রর স্পর্শ আস্তে আস্তে গভীর হতে লাগলো। নীল বলে উঠল, এখন আর কিছু করবেন না প্লিজ। আমার সারা শরীর এখনো অনেক ব্যথা করছে। এখন যদি আপনি আবার কিছু করেন তাহলে আমি শেষ হয়ে যাব। অভ্র নীলকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নীলের কোমর চেপে ধরে নীলকে নিজের সাথে মিশিয়ে নিল। কবুল বলে বিয়ে করলে যে স্বামীর আদর সহ্য করতে হয় তা জানো না? মানলাম তুমি এখনো ছোট, কিন্তু আমি 28 বছরের প্রাপ্তবয়স্ক পুরুষ। আমার শারীরিক চাহিদা আছে, ভবিষ্যতে তোমাকে তা মেটাতে হবে। বোঝাবার চেষ্টা করুন। আপনি যদি বাকিটুকু উচ্চারণ করতে পারে না নীল, তার আগে অভ্র নীলের ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 5-এর পর ঠোঁট ছেড়ে দিয়ে নীলকে কোলে তুলে নেয় অভ্র। বেডের দিকে এগিয়ে গিয়ে নীলকে বেডের উপর ফেলে দেয়। পরনে থাকা টি শার্টটা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। ঝাঁপিয়ে পড়ে 17 বছর বয়সী নীলের উপর। রাতের অন্ধকার কেটে জানালা গলে প্রথম রোদটা যখন মেহেরিনের মুখে এসে পড়ল, ও চোখ মেলে তাকালো। কাল রাতের সব ক্লান্তি, সব ভয়, সব নতুনত্ব এখনো বুকের ভিতর জমে আছে। পাশে মাহিম ঘুমিয়ে আছে। ওর নিঃশ্বাসের শব্দটা ঘরটাকে কেমন যেন আপন করে তুলেছে। মেহেরিন আস্তে করে উঠে বসলো। বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। মিনিট 20-এর মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। কাল রাতের মেহেরিন আর আজকের মেহেরিনের মাঝে আকাশ পাতাল তফাৎ। গায়ে নতুন শাড়ি, গলায় মাহিনের দেওয়া ভালোবাসার চিহ্ন, হাতে মেহেদির রং। ততক্ষণে মাহিনও ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ড্রয়ার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নেয়।
মেহেরিন চলে যায়। অনেক অনেক ক্ষুধা পেয়েছে। মেহেরিন আঁচলটা ঠিক করে নিল, বুকের ভিতর ধুকপুক করছে। নতুন বাড়ি, নতুন মানুষ, নতুন সম্পর্ক, পালিয়ে আসা মেয়ের বুকে সাহস কম থাকে, ভয় বেশি থাকে। নিচে ডাইনিং টেবিলটা কাঠের, পুরনো কিন্তু পরিষ্কার। মাহিনদের বাড়ি, এক ছাদওয়ালা, একটা ড্রয়িং, 3টা বেডরুম, একটা রান্নাঘর, একটা মধ্যবিত্ত পরিবারের সাজানো গোছানো সংসার। টেবিলে খাবার, রুটি, ডিম ভাজি আর চা। মাহিনের মা চুলার পাড় থেকে উঠে এসে বসলেন, পরনে সুতি শাড়ি, মাথায় আঁচল। মেহেরিন সালাম দিল, আসসালামু আলাইকুম মা। মাহিমের মা রাবেয়া একবার মাথা থেকে পা পর্যন্ত মেহেরিনকে দেখলেন, তারপর বললেন, ওয়ালাইকুম আসসালাম, বসো মা। মেহেরিন মাহিনের পাশের চেয়ারটা টেনে বসলো। মাহিন চুপচাপ চায়ে চুমুক দিচ্ছে, একবারও মেহেরিনের দিকে তাকাচ্ছে না। কাল রাতের সেই মাহিন আর আজকের মাহিনের মাঝে যেন পাহাড় সমান ব্যবধান মনে হচ্ছে মেহেরিনের কাছে। নাস্তা শুরু হলো, সবাই চুপচাপ খাচ্ছে, প্লেটের শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। মেহেরিনের গলা দিয়ে খাবার নামছে না। লজ্জা, ভয় আর অপরাধবোধ, ওর দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ রাবেয়া খাবারের প্লেটটা সামনে ঠেলে দিলেন। টং করে শব্দ হলো, সবাই চমকে তাকালো। মেহেরিন মেহেরিন মাথা তুলল, জি মা। তুমি তো আমাদের ঘরের বউ হয়ে আসছো, আমাদের মধ্যবিত্ত ঘর মা, তোমাদের মতো রাজপ্রাসাদ না। মেহেরিন মাথা নিচু করে ফেলল, জি মা, আমি বুঝি। রাবেয়া চোখ ছোট করলেন, বুঝলে ভালো। শোনো মা, আমার ছেলে মাহিন মাসে 30,000 টাকা বেতন পায়। এই টাকায় 4টা মানুষের সংসার, বাড়ির খরচ, ওষুধ সব চলে। তুমি পালিয়ে আসছো ভালো কথা, কিন্তু খালি হাতে আসলে তো হবে না। মেহরিনের হাত কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমি এখন এ কী করতে পারি? কি করতে পারে মানে? তোমার আব্বার তো টাকা পয়সার কোনো অভাব নেই। তুমি তোমার আব্বাকে একটা ফোন দাও, 20 লাখ টাকা দিতে বলো। এই টাকা দিয়ে মাহিন একটা ব্যবসা শুরু করবে, না হলে এই 30,000 টাকা সংসার চলবে কি করে? রাবেয়ার কথা শুনে রাবেয়ার স্বামী ফারুক ধমকের সুরে বললেন, রাবেয়া, কি বলছো এসব? মেয়েটা কালকে এই বাড়িতে এসেছে আর তুমি? বাকিটুকু উচ্চারণ করতে পারে না ফারুক, তার আগেই মাহিন বলে ওঠে, বাবা, মা তো খারাপ কিছু বলেনি, বরং ঠিকই বলেছে। মেহেরিন এইবার মাহিনের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। মাহিন এবার মাহিনের দিকে তাকালো, ওর চোখে ক্লান্তি। আম্মা ঠিকই বলেছে মেহেরিন, আমি চাকরি করি কিন্তু ভবিষ্যৎ নেই। 20 লাখ টাকা পেলে বিজনেস ধরতাম। তুমি তো ভালোবাসার জন্য আসছো, এখন ভালোবাসার মানুষটার জন্য একটু স্যাক্রিফাইস করো। ঘরটা নিস্তব্ধ। মেহেরিনের কান গরম হয়ে গেল। অপমান, লজ্জায়, কষ্টে ওর চোখে পানি জমে গেল। ও আস্তে করে মাথা নাড়ল। আমি পারবো না। পারবো না মানে? কেন পারবে না? মেহেরিন চোখের পানি আটকাতে আটকাতে বলল, যে বাড়ির সম্মান নষ্ট করে এসেছি, সেই বাড়ির চোখের পানির কারণ হয়েছি, সেই বাবার কাছে আমি কোন মুখে টাকা চাইবো? কথাগুলো বলতে বলতে মেহেরিনের গলা ধরে এলো। টেবিলে সবাই চুপ। মাহিন এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ওর মুখ শক্ত। 30,000 টাকার চাকরি, 4 রুমের বাড়ি, সব মিলিয়ে ওর মাথায় চাপ। যথেষ্ট হয়েছে মেহেরিন, নাটক বন্ধ করো আর তোমার বাবাকে কল দিয়ে টাকা দিতে বলো। মেহেরিন অবাক হয়ে মাহিনের দিকে তাকালো। মাহিন, তুমিও টাকার জন্য বলছো? তুমি না বলেছিলে ভালোবাসাই সব? হ্যাঁ বলেছিলাম, কিন্তু ভালোবাসা দিয়ে পেট ভরে না মেহেরিন। আমি মধ্যবিত্ত, আমার স্বপ্ন আছে, টাকা ছাড়া স্বপ্ন কেনা যায় না। মেহেরিন আর বসে থাকতে পারল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওর 2 চোখ দিয়ে এখন পানি পড়ছে। আমি টাকা চাইতে পারবো না মাহিন। যে বাবা আমাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, তার সম্মান নষ্ট করে, তার বুকে ছুরি মেরে তোমাকে বিশ্বাস করে তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম। আর সেই তুমি কিনা এক রাত যেতে না যেতেই নিজের আসল চেহারা দেখিয়ে দিলে। রাবেয়া টেবিল চাপড়ে মারলেন, মেহেরিন, হয় টাকা আনো, না হলে দরজা খোলা আছে, বেরিয়ে যাও। মেহেরিন মাহিনের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মাহিন মুখ ফিরিয়ে নিল। আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে হেঁটে বাড়ির বাইরে চলে গেল। দরজাটা জোরে লেগে গেল ঠাস করে। মেহেরিন পাথরের মতো দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। সকালের নরম রোদ মুখে পড়তেই ঘুম ভেঙে যায় অভ্রর। আড়মোড় ভেঙে তাকাতেই দেখে বেডের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। নাক মুখ কুঁচকে শোয়া থেকে উঠে বসলো অভ্র। পাশে ঘুমিয়ে থাকা মেয়েটাকে ইচ্ছে করছে বেডের উপর থেকে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু না, নিজের রাগকে সংযত করে নীলকে ডাকলো। এই মেয়ে, উঠে পড়ো, সকাল 9টা বাজে। কি হলো, উঠছো না কেন? আম্মু, ডিস্টার্ব করো না, আরো কিছুক্ষণ ঘুমাতে দাও। কি আম্মু? এই মেয়ে, আমি তোমার কোন জন্মের আম্মু লাগি? মিস্টার মোর্শেদ চৌধুরীর ওয়াইফ, বললাম তো ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। এমনিতেই কাল রাতে ঘুমাতে পা বাকিটুকু আর উচ্চারণ করে না নীল, কারণ মুহূর্তের মধ্যেই কাল রাতের কথা মনে পড়ে যায়। তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে নীল। অভ্রর দিকে তাকিয়ে দেখে অভ্র রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে। অভ্র কিছু সময় নীলের দিকে তাকিয়ে থাকে, তারপর ট্রাউজারটা তুলে নিয়ে পড়ে নেয়। বারান্দা থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট 10 পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে অভ্র। পরনে শুধু সাদা টাওয়েল, ছোট 6 ফুটের জিম করা বডি, চওড়া কাঠ, টান টান পেটের স্পষ্ট 6 প্যাকের খাঁজ। বডির প্রতিটা পেশিতে বিন্দু বিন্দু পানির কোনা চিকচিক করছে। বেডের উপর থেকে নীল হাঁ করে তাকিয়ে আছে। এই স্টুপিড মেয়ে, এইভাবে নির্লজ্জের মতো হাঁ করে দেখছো কেন? এই নির্লজ্জ, যদি দেখার জিনিস নির্লজ্জের মতো দেখিয়ে রাখে, তাহলে তো অন্য নির্লজ্জ তা দেখাবে। কথাটা বলেই ফ্রেশ হতে চলে যায় আর নীল।
আর অভ্র টি শার্ট আর ট্রাউজার পরে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে তার মা ফাতেমা রান্না করছে আর বাবা ইশতিয়াক খবরের কাগজ পড়ছেন। অভ্র গিয়ে ডাইনিং টেবিলে বসে। ফাতেমা অভ্রকে দেখে এগিয়ে আসে। অভ্র, তুই একা কেন? নীল কই? রুমে আছে, ফ্রেশ হচ্ছে। সাথে নিয়ে আসবি না? এত নাটক এই অভ্র পারে না। এটা কেমন কথা? আর বউকে সাথে নিয়ে আসা নাটকের কি আছে? দেখো, আমি এত কথা শুনতে চাই না, আমার ক্ষুধা লাগছে, আমাকে নাস্তা দাও। ফাতেমা রান্নাঘর থেকে নাস্তা এনে অভ্রকে দেয়। অভ্র খাওয়া শুরু করে। ফাতেমা অভ্রর পাশের চেয়ারে বসে। অভ্র, শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বলে ফেলো। দেখ নীল, এখনো ছোট, ওর এখনো 18 বছর পূর্ণ হয়নি। আমি কি বোঝাতে চেয়েছি তা বুঝতে পারছিস তো? অভ্র খাওয়া থামিয়ে দিয়ে বলে, সরি আম্মু, তুমি যা বোঝাতে চেয়েছো তা তোমার আরও আগে বোঝানোর দরকার ছিল। এখন বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ ওই মেয়ে অনেক হট। দেখলেই প্রেম প্রেম পেয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই এক রাতে 2বার কাম সেরে ফেলেছি। ফাতেমা এবার ছেলের গালে থাপ্পড় বসিয়ে দেয়। এইসব কোন ধরনের কথা? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? অভ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, পা বাড়ায় রুমের দিকে। এই প্রথম ওর মা ওর গায়ে হাত তুলেছে, তাও ওই মেয়েটার জন্য। ইচ্ছে করছে এখনই গিয়ে ওই মেয়েটাকে মেরে ফেলতে। রুমের দরজা খুলে রুমে প্রবেশ করে অভ্র। বেডের দিকে তাকিয়ে দেখে নীল চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। এই মেয়ে কি পাগল নাকি? এই ঠাডা পড়া গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে কেন? অভ্র বেডের দিকে এগিয়ে যায়। এই মেয়ে, মাথায় দুই একটা তার ছেঁড়া গেছে কি? এই ঠাডা পড়া গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে শুয়ে আছো কেন? আমার খুব ঠান্ডা লাগছে, আরো কয়টা চাদর এনে আমার গায়ের উপর দেন প্লিজ। এই গরমের মধ্যে তোমার ঠান্ডা লাগছে? অভ্র এবার নীলের কপালে হাত রাখে। অভ্র চমকে ওঠে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। অভ্র নীলের গায়ে চাদরটা ভালো করে দিয়ে দেয়, ফোনটা হাতে তুলে নেয়, বারান্দায় চলে যায়। ছোটবেলার বন্ধু ঈশানের নাম্বার ডায়াল করে কল দেয়। পুরো নাম ঈশান মাহমুদ, একজন বড় ডাক্তার। প্রথমবার রিং করে কেটে গেলেও দ্বিতীয়বার রিসিভ হয়। ফোনের ওপাশ থেকে ভেসে আসে ঈশানের গলা। আসসালামু আলাইকুম মেজর সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? আমার অবস্থা আলহামদুলিল্লাহ, তবে আমার বউয়ের অবস্থা ভালো না, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তা ডাক্তার ডাকিসনি? ডাক্তারকে তো কল দিলাম। আচ্ছা, তুই ভাবিকে ফ্রেশ করিয়ে হালকা কিছু খাইয়ে দে, আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। ঘন্টাখানেকের মধ্যে আসছি মানে? শালা তুই এক্ষুনি আয়। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমি আসছি। অভ্র কেটে দেয়। নিচে গিয়ে একটা বাটিতে করে পানি নিয়ে আসে, নীলের মাথার কাছে বসে জলপট্টি দিতে থাকে। চৌধুরী বাড়ির সদর গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে কালো প্রাডো গাড়িটা। ভিতরে 3জন মানুষ, 3জনের বুকে 3 রকমের জ্বর। নীলের বাবা মোর্শেদ চৌধুরী, পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, বয়স 40 পেরিয়েছে, সারা জীবন শক্ত মানুষ হিসেবেই পরিচিত। ব্যবসা, সমাজ, সব জায়গায় ওনার এক কথায় সিদ্ধান্ত হয়। কিন্তু আজ গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা মানুষটার চোখ ছলছল করছে। কাল রাতে নিজের একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন, নিজের ইচ্ছায় না, পরিস্থিতির চাপে, কাকতালীয়ভাবে। মোর্শেদ চৌধুরীর বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেছে। মেয়েটা নেই, বাড়িটা কেমন শুনশান লাগছে। পাশে বসে আছেন আয়েশা চৌধুরী, মোর্শেদের স্ত্রী। গায়ে খয়েরি রঙের সুতি শাড়ি, কাল রাত থেকে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। ড্রাইভিং সিটের পাশেই বসে আছে মারুফ চৌধুরী, পরনে পাঞ্জাবি, চোখে চশমা, বয়স 50 পেরিয়েছে, চুল পাক ধরেছে। গাড়ির ডিকিতে বড় ঝুড়ি, ঝুড়ির ভেতর থেকে থরে থরে সাজানো টাটকা আপেল, আঙ্গুর, মাল্টা, দেশি পাকা আম, তার পাশে মাটির হাঁড়িতে স্পেশাল দই, উপরে সর পড়েছে, আর কার্টুন ভর্তি ভর্তি মিষ্টি, রসমালাই, কালোজাম, চমচম। মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছে, খালি হাতে যাবে কি করে? চৌধুরী বাড়ি থেকে মেয়ের শ্বশুরবাড়ি, এটা শুধু দেখা করতে যাওয়া না, এটা একটা বাবার অপরাধ বোধ, একটা মায়ের আকুতি। চৌধুরী বাড়ির গেট দিয়ে ঢুকলো আরেক চৌধুরী বাড়ির বাড়ি। গাড়ি থামতেই এক এক করে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। চৌধুরী বাড়ির কিছু সার্ভেন্টকে ডেকে গাড়ির ডিকি থেকে সব জিনিস নামিয়ে আনতে বলল মোর্শেদ। তারা এগিয়ে গেল বাড়ির দিকে। বাড়ির কলিং বেল চাপতে দরজা খুলল একজন মেয়ে সার্ভেন্ট। সবাইকে সালাম দিয়ে ভিতরে আসতে বলল। সালামের উত্তর দিয়ে সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলো। ইশতিয়াক সোফায় বসেছিল, মোর্শেদকে দেখে হাসি মুখে এগিয়ে এলো। হ্যান্ডশেক কোলাকুলি করলো মোর্শেদ আর মারুফের সাথে, আর আয়েশার সাথে মুখে বলল। ততক্ষণে ফাতেমাও এসে হাজির হয়। সবার সাথে কুশল বিনিময় করেন তিনি। মেয়ের কথা খুব মনে পড়ছিল, তাই কিছু না জানিয়ে হঠাৎ করে চলে আসলাম। মোর্শেদের কথা শেষ হতেই ইশতিয়াক বলে, বেয়াই এসেছেন, ভালো করেছেন, মেয়েকে যখন দেখতে ইচ্ছে করবে তখনই চলে আসবেন। মোর্শেদ হাসলো। তা অভ্র আর নীল কোথায়? ওরা রুমেই আছে। ফাতেমা, ওদেরকে ডাকো তো। ওদেরকে ডাকবো কি করে? নীলের জ্বর এসেছে। অভ্র নীলের কপালে জলপট্টি দিচ্ছে। কথাটা শুনতেই মোর্শেদ চৌধুরীর বুকের ভিতরটা দপ করে উঠল। মনে পড়ে গেল নীলের ছোটবেলার কথা। ছোটবেলায় নীলের যখন জ্বর আসতো তখন সেই শুধু শুয়েই থাকতো, এক গ্লাস পানি পর্যন্ত খেত না। মোর্শেদ জোর করে খাওয়াতো। তখন তো মেয়ে শ্বশুরবাড়ি, এখন মেয়েকে কে জোর করে খাওয়াবে? নীলের রুম, অভ্রর রুমটা কোন দিকে? আমাকে নিয়ে চলুন প্লিজ, আমি আমার মেয়েকে দেখব। ফাতেমা, মোর্শেদ আর আয়েশাকে অভ্রর রুমে নিয়ে যায়। দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখে অভ্র নীলকে খাইয়ে দিচ্ছে। নীল খেতে চাইছে না, অভ্র জোর করে খাওয়াচ্ছে। মুহূর্তটা দেখে মোর্শেদের মুখে হাসি ফুটে ওঠে।
নতুন বিয়ে হওয়া কাপেলের রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় তা কি আপনারা জানেন না? ভাগ্যিস আমরা ওইভাবে ছিলাম না, যদি থাকতাম তাহলে নিজেরাও লজ্জা পেতেন, সাথে আমাদেরকেও লজ্জা দিতেন। অভ্রর কথা শুনে ওর নিজের মা ফাতেমা, শ্বশুর মোর্শেদ আর শাশুড়ি আয়েশা তিনজনই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। অভ্র আবার কিছু বলতে যাবে তার আগে ঈশান মাহমুদ এসে হাজির হয়। ঈশান এসে বেডের পাশে বসে যাবতীয় জিনিস বের করে নীলকে চেক আপ করে। থার্মোমিটার দেখে অভ্র ভ্রু কুঁচকালো ঈশান। 101 ডিগ্রি জ্বর। শরীর দুর্বল, রাতে ঘুম হয়নি তাই না? শালা বিয়ের ফার্স্ট নাইটে যে হাজব্যান্ড ওয়াইফের ঘুম হয় না সেটা জানিস না? ঈশান হালকা হাসলো, তবে রুমে বড়রা থাকায় ঈশান আর কিছু বলল না। নীলকে স্লাইন দিয়ে দিল, জ্বরের আরও কিছু ওষুধ দিয়ে উঠে দাঁড়ালো। দোস্ত, আশা করছি কালকের মধ্যেই জ্বর ছেড়ে যাবে। যদি না যায় তাহলে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করবি, কারণ ওর বয়স কম। তার উপর তুই ওকে ছাড় দিসনি যা বুঝলাম, ওই জন্য ওর জ্বর চলে আসছে। ঈশানের কথা শেষ হতে না হতেই মোর্শেদ বলে ওঠে, ছাড় দেয়নি মানে? আমার মেয়ের সাথে ও কী করেছে? এই ছেলে, তুমি আমার মেয়ের সাথে কী করেছো? বিয়ের ফার্স্ট নাইটে আপনি আমার শাশুড়ির সাথে যা করেছেন আমিও তাই করেছি, এর থেকে বেশি কিছু করিনি। অভ্রর এমন কথায় চুপসে যায় সবাই। ফাতেমা শাসনের সুরে বলে, অভ্র, এইসব কোন ধরনের কথা বলছিস তুই? বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারটুকু তো শিখলি না। উনি প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি, এখানে ম্যানারের কি আছে আম্মু? ঘরটা হঠাৎ নিস্তব্ধ হলো, শুধু নীলের নাক টানার শব্দ শোনা যাচ্ছে। মোর্শেদ চৌধুরী, আয়েশা চৌধুরী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। মেয়ের অসুস্থ মুখটা দেখে ওনাদের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আয়েশা চৌধুরী আঁচল দিয়ে মুখ চেপে ধরে পায়ে মেয়ের বিছানার কাছে গেলেন, বসলেন পাশে, কাপা হাতে নীলের কপালে হাত রাখলেন। জ্বরে পুড়ে যাওয়া কপালটা ছুঁয়ে দিতেই ওনার কলিজাটা ছিঁড়ে গেল। আয়েশার গলা দিয়ে আর কথা বের হলো না, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো নীলের মুখের উপর। মোর্শেদ চৌধুরী শক্ত মানুষ, সারা জীবন কারো সামনে মাথা নোয়ায়নি, কিন্তু আজ মেয়ের মাথার পাশে বসে তিনি ভেঙে পড়লেন। মেয়ের মাথায় হাত রাখলেন, সেই হাত কাঁপছিল। আম্মু, ডাকটা বের হলো কান্না জড়ানো গলায়। নীল বাবার দিকে তাকালো, জ্বরের ঘোরে আবছা দেখলো মা বাবাকে। ঠোঁট কেঁপে উঠল ওর। আব্বু আম্মু, তোমরা কখন এসেছো? কথাটা বলতেই নীলের গলা ধরে এলো। আয়েশা চৌধুরী মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। মায়ের আদর, মায়ের গন্ধ। নীল নীরবে কেঁদে উঠল। সেই কান্না যেন এক রাতের জমানো সব অভিমান, সব ভয় ধুয়ে দিচ্ছে। নীল আজকে সামলে নিয়ে বলল, আম্মু তুমি কাঁদছো কেন? আমার তো সামান্য একটু জ্বর হয়েছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। তাছাড়া আমি এখানে অনেক ভালো আছি। ওনার আব্বু আম্মু আমাকে নিজের মেয়ের মতো আদর করে। আর উনি... নীল থেমে যায়, চোখের পানিতে সব ঝাপসা লাগছে। অভ্র নীলের দিকে তাকায়, নীল অভ্রর দিকে তাকায়। দুজনের চোখে হাজার কথা। অভ্র শক্ত চোখ দুটো এক মুহূর্তের জন্য নরম হয়ে আসে। নীল ঠোঁটের কোণে ম্লান একটা হাসি টানে, জ্বরের দুর্বল গলায় বলে, উনিও আমাকে অনেক বেশি ভালোবাসে। কথাটা ছোট, কিন্তু এই কথার ভিতরে লুকানো ছিল এক রাতের অচেনা সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা। অভ্র অবাকের দৃষ্টিতে নীলের দিকে তাকালো। ও ভাবেনি নীল এভাবে সবার সামনে ওর পক্ষে বলবে। নীল আগে থেকে অভ্রর দিকে তাকিয়ে আছে, চোখে অভিমান নেই, আছে শুধু বিশ্বাস। মোর্শেদ চৌধুরী মেয়ের কথা শুনে মাথা নিচু করে ফেললেন। জামাইয়ের সাথে রাগ দেখাতে এসে নিজের মেয়ে মুখে ভালোবাসার কথা শুনবেন এটা কল্পনাও করেনি। আয়েশা চৌধুরী মেয়ের কপালে চুমু খেলেন, ফিসফিস করে বললেন, যাক, আমার আম্মু ভালো আছে, শুধু ভালো থাকলেই হবে। ফাতেমা বেগম দরজার পাশ থেকে সব দেখছিলেন। ছেলের বউয়ের মুখে ছেলের প্রশংসা শুনে ওনার বুকটা ভরে গেল। তিনি আস্তে করে এগিয়ে এসে নীলের পায়ের কাছে বসলেন। মা, তুমি চিন্তা কইরো না, আমার ছেলের আগেই বদমেজাজি ঠিকই, কিন্তু ওর নাম মনটা সোনা, তোমাকেও আগলে রাখবে। নীল মুচকি হাসলো। 3 প্রজন্মের 3টা নারী, একজন মা, একজন শাশুড়ি, একজন মেয়ে। ওই মুহূর্তে সব রাগ, অভিমান, দূরত্ব ভুলে এক হয়ে গেল। মোর্শেদ চৌধুরী উঠে দাঁড়ালেন, অভ্রর দিকে তাকালেন। চোখে আর রাগ নেই, আছে ক্লান্তি আর একটুখানি সম্মান। জামাই, মেয়েটা তোমার হাতে দিলাম, ওর কষ্ট দিও না। বলেই মোর্শেদ চৌধুরী জানলার দিকে মুখ ঘুরিয়ে নিলেন, যাতে কেউ ওনার চোখের পানি দেখতে না পায়। অভ্র কিছু বলল না, শুধু মাথা একটু ঝাঁকালো। ওই এক ঝাঁকাতেই মোর্শেদ বুঝে গেলেন এই ছেলের কাছে মেয়ে নিরাপদ। সন্ধ্যা 7টা 30 মিনিট। মাহিন এইমাত্র বাসায় ফিরছে। ক্লান্ত পায়ে রুমে ঢুকতে মাহিনের চোখে পড়ল মেহেরিনের উপর। রুমের আবছা আলো দেওয়ালে লুটোপুটি খাচ্ছে। মেহেরিন বেডের এক কোণে বসে আছে, দৃষ্টি সামনের ড্রয়ারের উপর রাখা কাচের ফুলদানির উপর স্থির। ফুলদানিতে থাকা সাদা গোলাপগুলো শুকিয়ে গেছে। মেহেরিনের মুখও ওরকম ফ্যাকাশে, নিঃশব্দ। সারাদিন পেটে এক দানাও পড়েনি, ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে, তবু চুপ করে বসে আছে। মাহিন শার্টের বোতাম খুলতে খুলতে বলল, মেহেরিন বাসায় কল দিয়ে টাকার কথা বলেছ? মাহিনের কথায় মেহেরিন যেন বাস্তবে ফিরল, চমকে উঠল। কয়েক সেকেন্ড লাগলো মাহিনকে বুঝতে, এইমাত্র তুমি কিছু বললে? মাহিন কথাটা আবারও রিপিট করলো, বলেছি বাসায় কল দিয়ে টাকার কথা বলেছ। মেহেরিন ধীরে উঠে দাঁড়ালো, পা দুটো কাঁপছে, হয়তো ক্ষুধায় নয়তো কষ্টে। না মাহিন, শুনে আমি তোমাকে আগেই বলেছি, এখনও বলছি,
আমি টাকা চাইতে পারবো না। মুহূর্তের মধ্যে মাহিনের মাথায় রক্ত উঠে গেল, রাগে চোয়াল শক্ত হয়ে গেল। কেন পারবা না? আমি আব্বুর সম্মান নষ্ট করে পালিয়ে এসেছি, ওই বাড়ির দরজা আমার জন্য বন্ধ। আমার আব্বুর কাছে আমি এখন অপরাধী, টাকা চাওয়ার মুখ আমার নেই। তুমি বোঝো না কেন? সম্মান, 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 সব সময় এক কথা। দেখো মেহেরিন, তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, হয় তুমি 20 লাখ টাকা আনবে, না হয় এই বাড়ি থেকে বের হয়ে যাবে। সামান্য কিছু টাকার জন্য আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো? এটাই তাহলে তোমার ভালোবাসা? হুম, বলছি। কারণ তোমার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না। তাহলে আমার পিছনে ঘুরেছিলে কেন? আমার জন্য পাগলামি, সুইসাইড করার চেষ্টাই বা করেছিলে কেন? টাকার জন্য, শুধুই টাকার জন্য। তাহলে তোমাকেও একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি আমার আব্বুর কাছে টাকা চাইতে পারবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। মাহিনের মেজাজ গরম হয়ে উঠল, তর্ক বাড়াতে লাগলো। কেউ কারো কথা শুনছে না, ঘরের বাতাস ভারী। মাহিনের রাগ মাথা ছাড়িয়ে গেল। এক মুহূর্তে হাত উঠে গেল, ঠাস করে থাপ্পড় মারল মেহেরিনের গালে। শব্দটা ঘরের নীরবতা ছিঁড়ে দিল। মেহেরিন ছিটকে 2 পা পিছিয়ে গেল। বেডের খুঁটি ধরে নিজেকে সামলানো, গালে হাত হাত দিল না, শুধু চলচল চোখ দুটো তাকিয়ে রইল মাহিনের দিকে। ওই চোখে অভিযোগ, ক্ষুধার কষ্ট আর অবিশ্বাস। তুমি আমার গায়ে হাত তুললে? মাহিন থাপ্পড় মেরে নিজেও থমকে গেল, হাতটা কাঁপলো একবার, কিন্তু রাগের কাছে সেই কাঁপন চাপা পড়ে গেল। মুখ ঘুরিয়ে নিল। মেহেরিন আর একটাও কথা বলল না। গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শব্দহীন কান্না, পেটের ক্ষুধা, বাবার সম্মান হারানোর গ্লানি, সব মিলে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ঘরটা আবার নীরব। ফুলদানি, শুকনো গোলাপগুলো যেন নীরবে সব দেখছে। রাত 1টা। চৌধুরী ভিলার সব লাইট নিভে গেছে। বাগানের সোডিয়াম লাইটের হলদে আলো জানলা দিয়ে রুমে ঢুকছে। বাড়িটা এখন নিস্তব্ধ। নীল তখন আধো ঘুমে। সারাদিনের ধকলে চোখ লেগে এসেছিল, কিন্তু ঘুম গভীর হয়নি। নতুন জায়গা, নতুন মানুষ, মনের ভিতর হাজারটা প্রশ্ন। দরজা খোলার মৃদু শব্দ হলো। অভ্র পা টিপে টিপে রুমে ঢুকলো। গায়ে কালো টি-শার্ট আর ট্র্যাক প্যান্ট। চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি আর অপরাধবোধ। বেডের দিকে এগিয়ে গিয়ে নীলকে কোলে তুলে নিল। খুব আলতো করে। নীল চমকে উঠে চোখ মেলল। ঘুমের ঘোরে প্রথমে বুঝতে পারল না, তারপর নিজেকে অভ্রর বাহুতে আবিষ্কার করে শক্ত হয়ে গেল। নীল কাঁপা কাঁপা গলায় বলল, দয়া করে আজকে আর কিছু করবেন না প্লিজ। অভ্র কিছু বলল না। নীলকে আরো শক্ত করে ধরলো, পা বাড়ালো ছাদের দিকে। সিঁড়ি বেয়ে ওঠার সময় নীল চুপ করে রইল। অভ্রর বুকের হার্টবিট শুনতে পাচ্ছে, দ্রুত এলোমেলো। ছাদে পা রাখতেই ঠান্ডা বাতাস এসে লাগলো মুখে। আকাশে জ্যোৎস্না, চারদিকে আলোয় ভাসছে। অভ্র নীলকে আস্তে করে নামিয়ে দিল। নীল পা রাখতেই টাল সামলানো নিজেই। নীল চারদিকে তাকিয়ে অবাক হলো। ছাদে সুন্দর ডেকোরেশন করা, সাদা পরীর মতো লাইট ঝুলছে। মাঝখানে একটা গোল টেবিল। টেবিলের উপর সাদা টেবিল ক্লথ, আর তার উপর একটা বড় কেক, চকলেট ফ্লেভারের। কেকের উপর ক্রিম দিয়ে লেখা সরি নীল। আবার ডেকোরেশনের একপাশে পাথর, শুকনো গোলাপের পাপড়ি আর ছোট ছোট এলইডি লাইট দিয়ে সাজিয়ে লেখা সরি নীল। অক্ষরগুলো জলজল করছে। ছাদের কোণে ছোট্ট সাউন্ড বক্স, হালকা পিয়ানোর সুর বাজছে। নীল সব দেখে চুপ করে দাঁড়িয়ে রইল। ওর চোখে প্রশ্ন, এইসবের মানে কি? কে এত আয়োজন করেছে আর কেনই বা করেছে? অভ্র নীলের পিছনে গিয়ে দাঁড়ালো। সামনে থেকে চোখ রাখার সাহস পাচ্ছে না অভ্র। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। শত্রুর সামনে মাথা নোয়ায় না, কিন্তু একটা মেয়ের সামনে ওর গলা শুকিয়ে যাচ্ছে। অভ্র নীলের কানের কাছে মুখ দিয়ে গিয়ে অপরাধী কণ্ঠে বলল, সরি নীল, বাসর রাত তোমার সাথে জবরদস্তি করা আমার উচিত হয়নি। এখন তো তোমার কোনো দোষ নেই। তুমি তো আমাদের আগে পিছে কোথাও ছিলে না, বরং হঠাৎ করে আমাদের মাঝে ফেঁসে গেলে। আই অ্যাম রিয়ালি সরি নীল। অভ্রর গরম নিঃশ্বাস নীলের কানের লতিতে লাগলো। নীল চোখ বন্ধ করলো 1 সেকেন্ডের জন্য, তারপর ঘুরে দাঁড়ালো। লাস্ট শব্দটা আবার রিপিট করেন তো। অভ্র আগের মতোই বলল, আই অ্যাম রিয়ালি সরি নীল। নীল কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি টানল। আপনার বলা সরি একসেপ্ট করতে পারি, তবে একটা শর্ত আছে। একটা না, হাজারটা শর্ত মানতে রাজি আছি, তারপরও আমার সরি একসেপ্ট করো। নীল ছাদের রেলিং ধরে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে বলল, কালকে আমাকে আমার আব্বুর বাড়ি দিয়ে আসতে হবে। ওকে ডান। নীল এবার ঘুরে তাকালো। ও ভেবেছিল অভ্র মানা করবে, কিন্তু না, শর্তটা মেনে নিল। অভ্র নীলের হাত ধরে নীলকে কেকের সামনে নিয়ে গেল। নীলের হাত ধরে কেকটা কাটলো। তারপর এক টুকরো কেক নীলের দিকে এগিয়ে দিল। নীল অভ্রর চোখের দিকে তাকালো। অভ্র হালকা মুচকি হাসলো। এই সরি, কেকটা খাও, তাহলে আমার উপরে থাকা সব রাগ দূর হয়ে যাবে। সরি কেক খেলেই কি সব কিছু দূর হয়ে যায় মিস্টার মেজর সাহেব? আমি দূর করে দেবো। কালকেই তোমাকে তোমার আব্বুর বাসায় দিয়ে আসবো। আর অভ্র থেমে যায়। নীল অভ্রর চোখের দিকে তাকায়। আর কি? আর 3 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। আমাকে আব্বুর বাসায় দিয়ে এসে 3 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিলে কি সব কিছু ঠিক হয়ে যাবে? নীলের কথা কানে আসতেই নীলের দিকে অবাক দৃষ্টিতে তাকায় অভ্র। ডিভোর্স দিলেই তো সব ঠিক হয়ে যাবে না মেজর সাহেব? আমার গায়ে যে দাগ লেগেছে সেটা কি ডিভোর্স পেপার মুছে দিতে পারবে? ডিভোর্স পেপার দাগ মুছে দিতে না পারলেও আমার থেকে মুক্তি দিতে ঠিকই পারবে।
যে মুক্তি দিয়ে দাগ মুছবে না সেই মুক্তি তো আমার চাই না। অভ্র আবার অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকালো। মেজর সাহেব জানেন, আমি যার ডিভোর্স সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেছি। ডিভোর্স মানে মুক্তি নয়, বরং আরেকটা যুদ্ধ, মানুষের প্রশ্ন, সমাজের আঙ্গুল তোলা, তালাকপ্রাপ্ত ট্যাগ। এগুলো কি মুক্তি? এত প্রশ্ন, এত ট্যাগ নিয়ে আমি বাঁচতে পারবো না। কথাটা বলেই কান্না করে দেয় নীল। অভ্র নীলকে আগলে নিয়ে নিজের বাহু ধরে। নীল খামচে ধরে অভ্রর টি-শার্ট, অভ্র নীলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, শান্ত হও নীল। আমি হয়তো তোমার গায়ে লাগা দাগ মুছে দিয়ে তোমাকে তোমার আগের জীবন ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমাকে সুন্দর একটা জীবন দেওয়ার। কান্না করতে একসময় নীলের চোখ লেগে এলো। অভ্রর বুকের ওঠানামা, হাতের আদর, সব মিলিয়ে ক্লান্ত শরীরটা আর সায় দিল না। অভ্রর বুকে ঘুমিয়ে পড়ল নীল। নীলের কোনো শব্দ না পেয়ে অভ্র ওর দিকে তাকালো। মেয়েটা বাচ্চাদের মতো ওর বুকের সাথে মিশে ঘুমিয়ে আছে। চোখের পাতা ভেজা, গালের পাশে শুকিয়ে যাওয়া পানির দাগ। অভ্র সাবধানে নীলকে কোলে তুলে নিল। নীল একটু নড়ে উঠে আবার অভ্রর শার্ট খামচে ধরল ঘুমের ঘোরে। অভ্র হালকা হাসলো, রুমের দিকে পা বাড়ালো। রুমে এসে নীলকে আস্তে করে শুয়ে দিল, কপালের ছোট চুলগুলো সরিয়ে দিল আঙ্গুল দিয়ে, তারপর নিজেও বেডের অপর পাশে শুয়ে পড়ল। অনেক দূরত্ব রেখে, যেন এই দূরত্বই ওদের নিয়তি, চোখ বন্ধ করলো অভ্র। ঘুম আসছে না। পাশের মানুষটা নিঃশ্বাসের শব্দ কানে লাগছে। হঠাৎ কি মনে করে অভ্র পাশ ফিরল। নীল এখনো বাচ্চার মতো কুঁকড়ে আছে, ঘুমের মধ্যে কপাল কুঁচকে আছে, হয়তো স্বপ্নেও ভয় পাচ্ছে। অভ্রের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এত রাগ, এত অভিমান, এত ডিভোর্সের কথা সব এক নিমেষে ধুয়ে গেল। আর এক মুহূর্ত দেরি করলো না, নীলকে আস্তে করে নিজের বুকে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরলো। নীলের মাথাটা নিজের গলার কাছে রাখলো। অভ্র ফিসফিস করে বলল, আর ছাড়বো না, কখনো না। তুমি আমার দায়িত্ব না নীল, তুমি আমার নিঃশ্বাস। তোমাকে নিয়েই নতুন করে জীবনটা শুরু করব। কথাটা বলেই নীলের কপালে চুমু খেলো অভ্র। নীল ঘুমের মধ্যেই অভ্রর আরো কাছে ঘেঁষে গেল। ওর হাতটা অভ্রর টি-শার্ট খুঁজে নিল আপনা আপনি। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ল।